এভিল ডেড রাইজ অর্থাৎ মৃত শরীরে শয়তানের কবজা। প্রচণ্ড ভয়ে কাটা দিয়ে ওঠা ও আত্মা শিউরে ওঠা এক ভয়ানক রক্তাক্ত মুভির অন্য নাম এভিল ডেড রাইজ। বিশেষ করে 18 বছরের নিচের ভিউয়ার্সরা এবং দুর্বল হৃদয়ের অধিকারী যারা রয়েছেন তারা সম্পূর্ণ নিজের রিস্কে দেখবেন, কারণ পুরো মুভি জুড়েই অনেক নৃশংসতা ও রক্তপাত দেখানো হয়েছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। মুভির শুরুর সিনে দেখা যায় তিনজন বন্ধু ঘন জঙ্গলে লেকের ধারের একটা নির্জন বাড়িতে ছুটি কাটাতে আসে। তিনজনের মধ্যে ও হচ্ছে তেরেসা, ও হচ্ছে তেরেসার বন্ধু জেসিকা, আর ও হচ্ছে জেসিকার বয়ফ্রেন্ড ক্যালেব। তেরেসা একটা লেকের ধারে বসে বই পড়ছিল। তখনই ঘন জঙ্গলের মধ্য দিয়ে কিছু একটা বেশ জোর গতিতে তেরেসার দিকে ধেয়ে আসছিল, আর কাছাকাছি এসে একদম ঠিক ওর মাথার উপর দিয়ে চলে যায়। পরে বোঝা যায় ওটা একটা ড্রোন ছিল, যেটা ক্যালেব ওড়াচ্ছিল কিছু ড্রোন শট নেওয়ার জন্য। এদিকে জেসিকার শরীর খুব একটা ভালো নেই, তাই সে ওই নির্জন বাড়িতে রেস্ট করছিল। এদিকে তেরেসা ক্যালেবকে গিয়ে চেক করে দেখতে বলে যে জেসিকার অসুখের কোনো উন্নতি হয়েছে কিনা। ক্যালেব তখন কিছুটা বিরক্তি সুরে বলে জেসিকাকে ও ওষুধ খাইয়ে দিয়ে এসেছে। ক্যালেবের বিরক্তি দেখে তেরেসা আর কোনো কথা না বাড়িয়ে নিজেই জেসিকাকে দেখতে চলে আসে। ঘরে ঢুকতেই তেরেসা নজর যায় ঘরের এক কোণে, যেখানে অনেক মাছি ভনভন করছিল। পরে জেসিকা রুমে এসে দেখতে পায় জেসিকা অন্য দিক ফিরে শুয়ে আছে, আর তেরেসার কোনো কথার জবাবও দিচ্ছিল না। তখন তেরেসা জেসিকার পাশে বসে বইয়ের একটা পাতায় চোখ বুলায়, আর জেসিকা কি যেন বিড়বিড় করে বলছিল শুনে সেকেন্ডের মধ্যে তাকাতেই দেখে জেসিকা উঠে বসে আছে। এতে তেরেসা কিছুটা ভয় পায়। আশ্চর্যের ব্যাপার হচ্ছে তেরেসা বইয়ের যে পাতাগুলো রেখেছে, জেসিকাও ঠিক সেই পাতা থেকেই না দেখে লাইন বাই লাইন হুবহু পড়ে যাচ্ছে, ও জেসিকার ভয়েসও ধীরে ধীরে ভারীও পরিবর্তন হচ্ছে। ভয়ে তেরেসা বইটা বন্ধ করার পরও দেখে জেসিকা অনর্গল লাইন বাই লাইন পড়ে যাচ্ছে। ওর ভয়েস শুনে মনে হচ্ছিল কোনো এক অশরীরী খারাপ শক্তি বিকট স্বরে লাইনগুলো পড়ছিল। তখন ভয় পেয়ে তেরেসা জেসিকাকে ধমকিয়ে থামতে বললে জেসিকা চুপ হয়ে যায়, আর তৎক্ষণাৎ বিছানা থেকে পড়ে যায় ও অজ্ঞানের মতো ফ্লোরে পড়ে থাকে। একটু পরেই কাশি দিয়ে অনর্গল বমি করতে থাকে। এটা দেখে তেরেসা ভয় পেয়ে জেসিকার কাছে এসে ওর হার্টবিট চেক করতেই যাবে। ঠিক তখনই জেসিকা এক হাত দিয়ে তেরেসার গলা চেপে ধরে, আর অন্য হাত দিয়ে তেরেসার চুলের বেনি ধরে সজোরে টেনে মাথার স্ক্যাল্প সহ চুল উপড়ে ফেলে। তেরেসা তখন প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ক্যালেব যেখানে ড্রোন উড়াচ্ছিল সেখানটায় কোনো মতে পৌঁছায়। জেসিকাও তেরেসার স্ক্যাল্প সহ উপড়ে ফেলা চুলগুলো হাতে নিয়েই সেই জায়গায় পৌঁছে। তারপর ক্যালেবের ড্রোন হাতে নিয়ে নিজেই মুখে আঘাত করে লেকের মধ্যে পড়ে যায়। ক্যালেব আচমকা এসব কি হচ্ছে কিছু না বুঝেই জেসিকাকে বাঁচানোর জন্য লেকের পানিতে ঝাঁপ দেয়। পানিতে কিছুক্ষণ ধস্তাধস্তির পর দেখা যায় লেকের পানি রক্তে লাল হয়ে গেছে। এরপরেই দেখা যায় জেসিকা ক্যালেবের শরীর থেকে মাথা ছিঁড়ে লেকের পাড়ে যেখানে তেরেসা ছিল সেখানে মাথাটা ছুঁড়ে মারে। তা দেখে তেরেসা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর জেসিকা প্রচণ্ড ভয়ঙ্কর রূপ নিয়ে লেকের মাঝ বরাবর পানির মধ্যে থেকেই উপরের দিকে উঠে আসে। অর্থাৎ এটা দেখে বোঝা যায় জেসিকাকে কোনো শয়তান ডেমন অলরেডি পজেস করে ফেলেছে। তো জেসিকা কিভাবে শয়তান ডেমন দ্বারা পজেসড হলো তা জানার জন্য মুভির সিন ঠিক একদিন আগে শিফট হয় শহরের কোনো একটা ক্লাবে, যেখানে বেথ নামের একজন মেয়েকে ওয়াশরুমে বসে প্রেগন্যান্সি কিট দিয়ে নিজের প্রেগন্যান্সি টেস্ট করতে দেখা যায়। আর আমরা এটা জানতে পারি যে সে প্রেগনেন্টও ছিল। আপনাদের জানিয়ে রাখি, বেথ পেশায় একজন গিটার টেকনিশিয়ান ছিল। তখনই বেথের একজন অ্যাসিস্ট্যান্ট বেথ ঠিক আছে কিনা চেক করতে আসলে বেথ জানায় যে সে ঠিক আছে, আর বলে তুমি স্টেজে যাও, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। কিন্তু যখন বেথ দেখতে পায় যে সে প্রেগনেন্ট, সে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে। তাই বেথ লস অ্যাঞ্জেলেসে তার বোন এলির বাসায় সারপ্রাইজ ভিজিটে আসে। এখানে আমরা এলির পরিবারের সঙ্গে পরিচিত হই। এলির 3 জন সন্তান ছিল। সবার বড় ছেলের নাম ড্যানি, তারপরের জনের নাম ব্রিজেট, আর সবার ছোট মেয়ের নাম ক্যাসি। এলি ছিল পেশায় একজন ট্যাটু আর্টিস্ট। এলির হাজব্যান্ড 2.5 মাস আগেই ওদের ছেড়ে অন্য জায়গায় শিফট হয়ে গেছে। এলির হাজব্যান্ড শুধুমাত্র চাইল্ড সাপোর্টের নামে ওদের কাছে কিছু টাকা পাঠায়, কিন্তু এলি এবং ওর বাচ্চাদের কোনো খেয়াল রাখে না সে। তার হিসেবে এলি এবং বাচ্চাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়াটাই শুধুমাত্র যথেষ্ট। যাই হোক, এদিকে ব্রিজেটকে দেখা যায় এলির কাছে কোনো একটা প্রোটেস্টে যাওয়ার কথা জানায়। অন্যদিকে ড্যানির ডিজে হওয়ার খুব ইচ্ছা, তাই সে অনেক লাউড মিউজিক চালিয়ে একটা গানের সাউন্ড মিক্সিং করছিল। আর অন্যদিকে ক্যাসি ওর মায়ের কেচি নিয়ে একটা পুতুলের মাথা কাটতে ব্যস্ত। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজে, আর খুলতেই দেখে ব্রিজেটের 2 জন ছেলে বন্ধু এসে ওকে ফ্রেডি সিরিজের মুভি দেখার জন্য বাসায় আসতে ইনভাইটেশন দেয়, কিন্তু ব্রিজেট তখনই মানা করে দেয়। এরপরে ওই 3 ভাই বোনের মধ্যে বেশ কিছুক্ষণ খুনসুটি চলতে থাকে। তখন আবারও কলিং বেল বাজে।
দরজা খুলতেই এলি দেখতে পায় তার বোন বেথ এসেছে বেড়াতে। তখন জানতে পারা যায় পুরো বিল্ডিংয়েরই জরাজীর্ণ অবস্থা একদম, আর 1 মাসের মধ্যেই সবাইকে এই বিল্ডিং খালি করে অন্য কোথাও শিফট হয়ে যেতে হবে। ডাইনিং টেবিলে বসে বেথ যখন এলির হাজব্যান্ড যে এর ব্যাপারে জিজ্ঞেস করে, তখন এলি কিছুটা ইতস্তত বোধ করে আর বেথকে আলাদাভাবে ও আর ওর হাজব্যান্ডের সেপারেট হওয়ার বিষয়গুলো জানানোর জন্য তার 3 বাচ্চাকে পিৎজা আনতে বাইরে পাঠায়। তখন 2 বোনের মধ্যে বেশ অনেকক্ষণ সময় ধরে কথোপকথন চলছিল, আর তখন এটাও জানতে পারা যায় যে বেথ তার মিউজিক ক্যারিয়ারের কারণে প্রায় সময় বাইরে বাইরে থাকে, যার ফলে সে এলির সঙ্গে ঠিকমতো যোগাযোগ রাখতে পারে না। এসব বিভিন্ন কারণেই 2 বোনের মধ্যে বর্তমানে বেশ মনোমালিন্য চলছিল ও তাদের মধ্যে বেশ দূরত্ব বেড়ে যায়। তো যাই হোক, একটু পরেই একটা বড় রকমের ভূমিকম্প হয় শহরে, আর তাদের অ্যাপার্টমেন্টের অবস্থাও খুব খারাপ পর্যায়ে চলে যায়। বিভিন্ন জায়গা থেকে ফাটল ধরে যায় এবং অনেক জায়গায় ভেঙেও পড়ে যায়, কারণ আপনারা আগেই জানেন যে বিল্ডিংটা অনেক বেশি জরাজীর্ণ ছিল, ফলে এমনিতেও ওরা এই বাসা থেকে অন্য জায়গায় 1 মাসের মধ্যে শিফট হয়ে যেত। ভূমিকম্প চলাকালীন সময়ে এলির 3টা বাচ্চাই বাসার নিচের গ্যারেজের ওখানে ছিল, এবং গ্যারেজের ওখানে ভূমিকম্পের কারণে ভেঙে গিয়ে একটা বিশাল গর্তের মতো তৈরি হয়। ওরা 3 জনই ওই বিশাল গর্তটা দেখতে পায়। ব্রিজেট ড্যানিকে বেসমেন্টে যেতে নিষেধ করা সত্ত্বেও ড্যানি সেই গর্তের মাধ্যমে বিল্ডিংয়ের বেসমেন্টে প্রবেশ করে। ড্যানি সেখানে পুরনো একটা ব্যাংকের লকার দেখতে পায়। এটা থেকে জানতে পারা যায় যে পূর্বে এই বিল্ডিংয়ের বেসমেন্টে ব্যাংক ছিল, আর সেখানে ব্যাংকের অনেকগুলো লকার দেখতে পাওয়া যায়। ড্যানি সেখানে আরও খোঁজাখুঁজি করতে থাকে ও সেখানে কিছু পুরানো ফাইল ও নথিপত্র খুঁজে পায়। এরপর ড্যানি একটা ট্রাঙ্ক বের করে, সেখানে অনেক কাগজপত্র ছিল, সাথে চার্চের 3 জন ফাদারের একটা ছবি ছিল, আর 1930 সালের 3টি ফোনোগ্রাফ রেকর্ড ছিল। ড্যানি সেই ফোনোগ্রাফ রেকর্ডিংগুলো সাথে সাথে তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। একটা উদ্ভট শব্দ পেয়ে পিছনে ঘুরতেই আচমকা যীশুখ্রিস্টের অনেক পুরানো একটা বড় কাঠের মূর্তি দেখে ড্যানি ভয় পেয়ে যায়। একটু পিছনে আসতেই দেখতে পায় অসংখ্য হলিক্রস ও কয়েন ঝুলছে, যেগুলো দেখলেই বোঝা যাচ্ছে অনেক পুরনো। মোট কথা সেখানে প্রচুর পরিমাণে রিলিজিয়াস আর্টিফ্যাক্টস দেখা যায়। সেখানেই ড্যানি একটা ভাঙা কফিন দেখতে পায়, আর কফিনের ভাঙা অংশটা থেকে একটা খচখচ শব্দ পেয়ে ড্যানি টর্চ মারতেই দেখতে পায় একটা ময়লা কাপড় দিয়ে কিছু একটা মোড়ানো রয়েছে। কাপড়ে মোড়ানো বইয়ের ভেতরে কিছু একটা নড়াচড়া দেখতে পেয়ে সেই কাপড়টা সরায়, সাথে সাথে একগুচ্ছ পোকা উড়ে চলে যায়। তখন ভীষণই ভয়ানক ও অদ্ভুত একটা বই দেখতে পাওয়া যায়। এদিকে এলি ওরা 3 জন এখনো বাসায় ফিরছে না দেখে অনেক দুশ্চিন্তা করছিল, কিন্তু ড্যানি সেই ফোনোগ্রাফ রেকর্ডিং ও অদ্ভুত বইটা নিজের সাথে নিয়ে আর 2 বোনকে সাথে নিয়ে উপরে চলে আসে। তখন এলি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। রুমে এসে ড্যানি ও ব্রিজেট বইটা দেখতে থাকে। এদিকে এলি তার কাপড় চোপড় লন্ড্রিতে দেওয়ার জন্য লিফটে করে নিচের দিকে নামতে থাকে। অন্যদিকে ড্যানি তখন ব্রিজেটকে বলে, বইটা দেখে তো অনেক প্রাচীনকালের মনে হচ্ছে, বইটা যদি মা বিক্রি করে তাহলে বেশ অনেক টাকা পাওয়া যাবে। কিন্তু ব্রিজেট ড্যানির কথায় একদমই সম্মতি দিচ্ছিল না, আর এই কথা বলছিল যে এই অদ্ভুত ভয়ানক জিনিসটাকে নিশ্চয়ই কোনো একটা কারণেই তালাবন্ধ করে রাখা হয়েছে ওই কফিনের ভেতরে। যাই হোক, ড্যানি ব্রিজেটের কথায় পাত্তা না দিয়ে বইটা জোর জবরদস্তি করে খোলার চেষ্টা করে। এখানে বলে রাখা ভালো, বইটা বেশ লম্বা লম্বা ভয়ানক দাঁত দিয়ে বন্ধ করা ছিল, আর দেখে মনে হচ্ছিল যে এটা কারো মুখ, যার কারণে বইটা আরও বেশি ভয়ঙ্কর দেখতে লাগছিল। ড্যানি জোর করে বইটা খুলতে যাওয়ার সময় সেই ধারালো দাঁতগুলোর ওখান থেকে ড্যানির আঙ্গুল কেটে গিয়ে চোট লাগে ও সেখান থেকে কয়েক ফোঁটা রক্ত বইয়ের উপরে পড়ে। তখন রক্তের ফোঁটাগুলো বইটা শুষে নেয়, আর তখনই দাঁতগুলো ফাঁকা হয়ে বইটা খুলে যায়। ড্যানি বইটা খুলতেই দেখতে পাওয়া যায় বইয়ের মধ্যে খুব জঘন্য ও বাজে বাজে ভয়ানক মানুষরূপী পৈশাচিক ছবি আঁকা ছিল, যেমন কেউ তার নিজের শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছে, তারপর কেউ কারো উপর কালো জাদুর রিচুয়াল করছে, তারপর কেউ কারো গলা কেটে নিচ্ছে চাকু দিয়ে, তারপর অনেকগুলো পিশাচ মিলে একজনের বুক চিরে ফেলছে। এরকমই আরও অনেক ভয়ানক ভয়ানক ডেমনিক ও রক্তাক্ত এন্টিটির ছবি ছিল। এসব ভয়ানক দৃশ্য দেখে ব্রিজেট বিরক্ত হয়ে বইটা বন্ধ করে দেয়, আর ড্যানিকে বলে বইটা যেখানে ছিল সেখানেই রেখে আসতে। তখন ড্যানি বলে, মা আমাদের এখন কাউকে বাইরে বের হতে দেবে না। তখন ব্রিজেট ড্যানিকে বলে কালকে সকালে সবার আগে বইটা যেখানে ছিল সেখানে রেখে আসবে। ড্যানি ব্রিজেটের কথায় কোনো পাত্তা না দিয়ে আবারও বইটা খুলে দেখতে থাকে। এদিকে আন্টি বেথ ক্যাসির সুইমিং করার জন্য বাথটাবের মধ্যে পানি ভরে রেডি করছিল, আর এদিকে ড্যানি বইয়ের সাথে নিয়ে আসা ওই ফোনোগ্রাফ রেকর্ডিংগুলো চালিয়ে শোনার চেষ্টা করছিল। রেকর্ডিংয়ে সেন্ট প্যাট্রিক গির্জা থেকে ফাদার মার্কাস লিটনটনের কণ্ঠস্বর শোনা যায়। ফাদার সেই অদ্ভুত ভয়ানক দেখতে বইটা সম্পর্কেই কথা বলছিলেন, যেটা তাদের বিদেশি ধর্মপ্রচারকরা উদ্ধার করেছেন। বইটার নাম হচ্ছে ন্যাটুরাম ডিমন্টো, অর্থাৎ দ্য বুক অব দ্য ডেড।
ফাদার আরও বলেন যে বইয়ের বাইরের মলাটের অংশটা সম্পূর্ণ মানুষের মাংস দিয়ে তৈরি, আর বইয়ের পাতায় যত কিছু ছবি আঁকা কিংবা লেখা রয়েছে এগুলো সব মানুষের রক্ত দিয়ে লেখা। কিন্তু ফাদার বইটা অনুবাদ করে এর রহস্য উন্মোচন করতে চাইলে আশেপাশের সবাই ফাদারের বিরোধিতা করতে থাকে, আর সবাই বলতে থাকে যে বইটা অনেক ভয়ঙ্কর, এই বইটাকে ধ্বংস করে দাও। তখনই প্রথম রেকর্ডিংটা শেষ হয়ে যায়। এরপর ড্যানি দ্বিতীয় রেকর্ডিং চালু করলেই শুরু হয়ে যায় সিনেমার আসল ঘটনা। চার্চ থেকে অনুমতি না পাওয়ার ফলে ফাদার ক্যানন ডেমিয়ান শানাহান আর ফাদার হুগো কর্টেজ লুকিয়ে লুকিয়ে বইটার অনুবাদ করা শুরু করে। তারা আরও বলে বইটার মধ্যে শব্দ সংখ্যা প্রচুর, আর বইয়ের অনেক পাতায় প্রচুর পরিমাণে কালো জাদু ইত্যাদির মন্ত্র লেখা রয়েছে। বইয়ের প্রতিটা পাতায় প্রচুর পরিমাণে প্রাচীন রিচুয়ালস আর জাদুমন্ত্র দিয়ে ভর্তি ছিল, আর এই মন্ত্রগুলো উচ্চারণ করার সাথে সাথেই হয়তো এই বইয়ের মধ্যে লুকিয়ে থাকা কোনো শয়তানি আত্মা এই পৃথিবীতে থাকা কারো ওপর হয়তো ভর করবে। রেকর্ডিংটা ছিল 24শে জানুয়ারি 1923 সালের। সেদিন ফাদার মার্কাস লিটনটন প্রথম পৃষ্ঠাটা পড়বে বলে ঠিক করে, যেখানে আত্মাদের পুনরুজ্জীবিত করার কিছু জাদুমন্ত্র লেখা ছিল। এলি তখন জামাকাপড় লন্ড্রিতে দেওয়ার জন্য লিফট দিয়ে নিচে নামছিল। ফাদার তখন সেই অদ্ভুত ভাষায় জাদুমন্ত্রগুলো উচ্চারণ করতে থাকে যার মাধ্যমে আত্মাদের পুনরুজ্জীবিত করা যায়। সেই জাদুমন্ত্রগুলো উচ্চারণ করার সাথে সাথে মনে হচ্ছিল কোনো প্রচণ্ড খারাপ একটা শক্তি পুনরায় জীবিত হচ্ছে, আর আশেপাশের আবহাওয়া ভয়ঙ্কর রূপ ধারণ করে। ড্যানি ভয় পেয়ে রেকর্ডিং বন্ধ করার অনেক চেষ্টা করে, কিন্তু রেকর্ডিংগুলো বন্ধই হচ্ছিল না, আর সেই শয়তানি জাদুমন্ত্রগুলো উচ্চারিত হচ্ছিল ক্রমাগত। আর এদিকে দেখা যায় কোনো একটা খারাপ শক্তি এলির দিকে প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে, আর সেই সঙ্গে সেই শয়তানি বইটার পৃষ্ঠা উল্টাচ্ছিল ক্রমাগতভাবে, যেন শয়তানটা ওই বইয়ের পৃষ্ঠা উল্টানোর মাধ্যমে জানান দিচ্ছিল যে তোমাদের সঙ্গে কি হতে চলেছে। এলি লিফট থেকে নিচে নামতেই প্রচণ্ড বেগে ধেয়ে আসা সেই শক্তিটা ওকে লিফটের মধ্যে ছিটকে ফেলে দেয়, আর লিফট প্রচণ্ড গতিতে একদম টপ ফ্লোরে গিয়ে থেমে যায়। আর বইয়ের মধ্যেও এলি যেভাবে অচেতন হয়ে পড়েছিল লিফটের মধ্যে, ঠিক সেই রকম একটা ছবি পৃষ্ঠায় বের হয়ে থাকে। এদিকে এলি লিফট থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সেই শয়তানি শক্তিটা লিফটের কেবলের সাহায্যে এলিকে সম্পূর্ণভাবে বেঁধে ফেলে ও এলির সমস্ত হাত পা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে, আর ওকে তখনই পজেস করে ফেলে ওই শয়তানি শক্তিটা। আর আমরা দেখতে পাই এলিকে সেই লিফটের কেবলগুলো দড়ির মতো বেঁধে রেখেছে এবং এলি ঝুলে আছে। তখনই ওদের পুরো অ্যাপার্টমেন্টের পাওয়ার কাট হয়ে যায় ও ড্যানি সেই শয়তানি বইটা বন্ধ করে দেয়। ব্রিজেট যখন চেক করে তখনও দেখতে পায় যে শুধুমাত্র ওদের বিল্ডিংয়েই বিদ্যুৎ সংযোগ নেই, অর্থাৎ যে শয়তানি শক্তিটা আক্রমণ করেছে ওটা ওদের বিল্ডিংয়েই রয়েছে। এদিকে এলি কেমন যেন এঁকে বেঁকে হেঁটে ঘরে প্রবেশ করে আর সোজা রান্নাঘরে গিয়ে একদম হাই ফ্লেম দিয়ে খোসাসহ ডিমগুলো ফ্রাই প্যানের উপর ফাটাতে শুরু করে। ওর এই অ্যাবনর্মাল ব্যবহার দেখে বেথ ওর কাছে এসে ওকে জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার বোন। এলি তখন বেথকে ওর একটা স্বপ্নের ব্যাপারে জানায়, যেখানে বলে যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাদের সবাইকে কেটে তোমাদের শরীরের ভিতর আমি প্রবেশ করব। এমনটা বলে ও বাজেভাবে হাসতে থাকে। এরপরেই কাঁপতে কাঁপতে বেথকে বলে ও আমার ভিতরে আছে। এরপরে ও অনেক বমি করে আর বেথকে বলে ওকে আমার বাচ্চাদের কোনো ক্ষতি করতে দেবে না, আর সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। ড্যানি আর বেথ তখন এলিকে নিয়ে হাসপাতালে যাবে বলে ঠিক করে। তখন লিফটের কাছে পৌঁছাতেই দেখে লিফট নষ্ট হয়ে আছে, আর সিঁড়িতে গিয়ে চেক করে দেখে সিঁড়ি পুরো ভেঙে পড়ে আছে ভূমিকম্পের কারণে। এরপরেই এলির মুখে ফেনা উঠে মারা যায়। এই আকস্মিক ঘটনাগুলো দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন ওরা এলিকে নিয়ে এসে ওদের বিছানায় শুইয়ে দেয়। তখন ওদের পাশের প্রতিবেশী এলিকে দেখতে আসে। তাদের মধ্যে একজন ছিল গেভ আর আরেকজন মিস্টার ফন্ডা। এদিকে গেভ এলির চোখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু বারবার আপনা আপনি চোখ খুলে যাচ্ছিল। এটা দেখে গেভ কিছুটা ভয় পায়। এদিকে মিস্টার ফন্ডা বলতে থাকে এলিকে দেখে মনে হচ্ছে ওকে কেউ প্রচণ্ড মেরেছে, তাই ওর সারা শরীরে ও চোখের নিচে কালশিটে পড়ে আছে। গেভ তারপর সবাইকে সাথে নিয়ে এলির জন্য গডের কাছে প্রার্থনা করে আর মিস্টার ফন্ডার সাথে মিলে বিল্ডিং থেকে কিভাবে বের হওয়া যায় তার প্ল্যানিং শুরু করে। যেহেতু লিফট নষ্ট হয়ে গেছে আর ভূমিকম্পের কারণে সিঁড়িও ভেঙে যায়, তাই এমার্জেন্সি এক্সিট থেকে বের হয়ে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এমার্জেন্সি এক্সিট একদমই লক অবস্থায় ছিল, তাই গেভ আর মিস্টার ফন্ডা ওটা খোলার জন্য চেষ্টা করতে থাকে। এদিকে বেথ তার বোন এলির মৃত্যুতে দুঃখ প্রকাশ করতে থাকে আর আফসোস করতে থাকে। ঠিক তখনই এলির কল রেকর্ডিং বেথের ফোনে হঠাৎ বেজে ওঠে। এলি বেথের কাছে সাহায্য চাইছিল আর বলছিল যে আমার শরীর পুড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমি জ্যান্ত পুড়ছি। ঠিক তখনই বেথের ফোনের স্ক্রিনটা ফেটে যায়। তখন বেথ এলির দিকে তাকাতেই দেখতে পায় এলির চোখ খোলা। হ্যাঁ, তখনই এলি উঠে বসে, অর্থাৎ ও আবারও জীবিত হয়ে যায়।
তখন এলিকে দেখে মনে হচ্ছিল যে ও এখন আর একদমই নর্মাল নেই, পুরোপুরি পজেসড হয়ে গেছে। বেথ এলির শরীরে হাত দিয়ে দেখতে পায় যে এলির শরীর প্রচণ্ড গরম হয়ে আছে, যেন মনে হচ্ছিল এলির শরীর জ্যান্ত পুড়ছে। বেথ তখন বাচ্চাদের সাহায্য নিয়ে এলিকে বাথটাবের মধ্যে শুইয়ে দেয়, যাতে করে ওর শরীরের তাপমাত্রা কিছুটা কমানো যায়। কিন্তু বাথটাবে এলিকে শোয়ানোর সাথে সাথেই ওর চোখ উল্টে যায় ও চোখের মধ্যে রক্ত চলে আসে আর ও প্রচণ্ড ছটফট করতে থাকে। ঠিক তখনই এলি এক লাফে উল্টো হয়ে সিলিংয়ের উপরে উঠে যায় আর সিলিংয়ের উপরে ঝুলতে থাকে। তারপর মাকড়সার মতো সিলিংয়ের উপরে হেঁটে হেঁটে বেথ আর ড্যানির দিকে তাকিয়ে জোরে চিৎকার করা শুরু করে। ওর চিৎকারের এত প্রচণ্ড আওয়াজে বেথ আর ড্যানির অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। বাথটাবের পানি গরম হয়ে ফুটতে থাকে আর সমস্ত কাঁচ ফেটে যায় আর ঘরের দরজা জানলা কাঁপতে থাকে। এরপরে সে চিৎকার বন্ধ করে আবারও বাথটাবের মধ্যে পড়ে যায়। এরপরেই শুরু হয় আসল বিভীষিকা। এলি এখন পুরোপুরি ইনফেক্টেড হয়ে গেছে, অর্থাৎ সে এখন পুরোপুরি ডেডাইটসে পরিণত হয়ে গেছে। যারা ডেডাইটস সম্পর্কে জানেন না তাদের এটা বলে রাখি, এভিল ডেড সিরিজে কোনো শয়তানি আত্মা কিংবা কোনো খারাপ শক্তি কাউকে পজেসড করে ফেললে তারা ডেডাইটসে পরিণত হয়ে যায়। এরপর এলি বাথটাব থেকে উঠেই একে একে সবাইকে আক্রমণ করা শুরু করে আর একটা ভাঙা কাচের টুকরো নিয়ে বেথের উপর আক্রমণ করে আর বেথের হাতে কাচের টুকরা দিয়ে স্ট্যাপ করে। এরপর এলি ব্রিজেটের উপরে আক্রমণ করে আর ওর ট্যাটু বানানোর ড্রিল দিয়ে প্রথমে নিজের শরীরের মধ্যে ড্রিল করে, তার মধ্যে নিজের ইনফেক্টেড হওয়া রক্ত লাগায় আর সেটা বের করে ব্রিজেটের চোখের নিচে সেই ড্রিল দিয়ে বেশ বড় রকমের আঁচড় দেয়। এরপর নিজের শরীরের রক্ত দিয়ে ব্রিজেটকে পুরোপুরি ইনফেক্টেড করতেই যাবে, ঠিক তখনই ড্যানি এলিকে মেরে ছিটকে দূরে সরিয়ে দেয়, কারণ ড্যানি বুঝতে পেরেছিল যে ওর মায়ের মধ্যে কোনো শয়তানি শক্তি ঢুকে গেছে। এরপরেই এলির প্রতিবেশী গেব এলির নাম ধরে ডাকে। এলি দরজার সামনে গেবকে দাঁড়িয়ে থাকতে দেখে গেবের উপর আক্রমণ করে দেয়। তখন এলির সাথে গেবের ধস্তাধস্তি চলতে থাকে ঘরের বাইরে। এক পর্যায়ে এলি গেবের একটা চোখ কামড়ে উপড়ে ফেলে তার পাশে থাকা ব্রিজেটের বন্ধুর মুখের ভিতর চোখটা ছুঁড়ে মারে, ফলে গলায় আটকে সেই ছেলেটাও দম বন্ধ হয়ে মারা যায়। এদিকে গেবও মারা যায়। এই সুযোগে বেথ এলিকে বাইরে রেখে দরজা আটকে দেয়, যাতে করে ও আর আক্রমণ করতে না পারে। ঘরের ভিতরে তখন এদের বাচ্চারা আপাতভাবে সেফ ছিল। এদিকে এলি দরজা ধাক্কাতে থাকে। দরজায় ধাক্কার আওয়াজ এক পর্যায়ে বন্ধ হয়ে গেলে বেথ যখন দরজা লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে, তখন দেখতে পায় আশেপাশের সমস্ত প্রতিবেশীদেরকে এলি খুব নির্মমভাবে হত্যা করছে। আর মিস্টার ফন্ডা শটগান নিয়ে এলিকে মারার চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয় না, এলি তাকেও মেরে ফেলে। এদিকে ব্রিজেট তার ভাই ড্যানিকে দোষারোপ করতে থাকে আর বলে, যা কিছু অঘটন হচ্ছে সব তোমার দোষে, কারণ তুমি এই নিষিদ্ধ অভিশপ্ত বইটি আর এই ফোনোগ্রাফ রেকর্ডিংগুলো নিয়ে এসেছো আর এগুলো চালিয়েছো, যার কারণে এই ভয়ানক ভয়ানক ঘটনাগুলো আমাদের সাথে ঘটছে। তারপর ওরা দুজন ঝগড়া ও মারামারি করতে থাকে। তখন বেথ এসে ওদেরকে থামায়। এরপর ড্যানি বেথকে সেই অভিশপ্ত বইটি দেখায় আর ওকে সব ঘটনাগুলো খুলে বলে। এদিকে ব্রিজেটের শরীরও খুব একটা ভালো নেই, কারণ ওকেও এলি ইনফেক্টেড করে দিয়েছে। এদিকে দেখা যায় এলি ক্যাসিকে প্রলোভন দেখানোর চেষ্টা করে আর ওর উদ্দেশ্যে কবিতা বলতে থাকে। এতে ক্যাসি কিছুটা আকর্ষিত হয় আর দরজার কাছাকাছি গিয়ে ওর মাকে দেখতে থাকে। কিন্তু ক্যাসি বুঝতে পারে না যে ওর মায়ের ভেতরে ঢুকে থাকা ওই শয়তানি শক্তিটা ওকে মারার জন্য এমন প্রলোভন দেখাচ্ছে। আর সেই সময় ক্যাসির আশেপাশে কেউ ছিল না, তাই ক্যাসি ভুল করে দরজা খুলে দেয়। তখন এলি ক্যাসির গলা টিপে ধরে। ক্যাসির চিৎকার শুনে বেথ ও ড্যানি তাড়াতাড়ি সেখানে এসে ক্যাসিকে কোনো মতে এলির হাত থেকে বাঁচায় ও আবারও দরজাটা লক করে দেয়। আর অন্যদিকে ব্রিজেট রান্নাঘরে গিয়ে তার কাটা জায়গাটা চেক করতে থাকে, যেখানটা এলি ইনফেক্ট করে দিয়েছিল। ব্রিজেটও ধীরে ধীরে ইনফেক্টেড হতে শুরু করে আর ওর নাক, কান, চোখ, মুখ থেকে কালো আলকাতরার মতো রক্ত বের হতে থাকে। এরপর ব্রিজেট বমি করে আর কাশির সাথে ওর মুখ থেকে একগুচ্ছ কালো পোকা বের হয়, অর্থাৎ ব্রিজেটও ধীরে ধীরে ডেডাইটসে পরিণত হচ্ছে। এরপর ব্রিজেট পুরোপুরি ইনফেক্টেড হয়ে যায় এবং ওই শয়তানি শক্তির কন্ট্রোলে চলে আসে। তারপরে রান্নাঘরে কিছু একটা পড়ার শব্দ পেয়ে বেথ যখন রান্নাঘরের দিকে যায়, তখন সে দেখতে পায় পজেসড ব্রিজেট কাচের গ্লাস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর ওর গলা দিয়ে যখন কাচের টুকরোগুলো নামছিল, সেই দৃশ্যটা দেখে স্পষ্ট বোঝা যায় যে ব্রিজেট এখন পুরোপুরি ডেডাইটসে পরিণত হয়ে গেছে। এরপরে ব্রিজেট বেথের ওপর আক্রমণ করে ও তারপরে যখন ওর ছোট বোন ক্যাসির ওপর আক্রমণ করতে যায়, ক্যাসি তখন ওর স্টেফানি নামক পুতুলের লাঠির চোখা অংশ দিয়ে নিজেকে রক্ষা করে আর সেটা ব্রিজেটের মুখের মধ্য দিয়ে ঢুকে মাথার পিছন দিয়ে বের হয়ে যায়। ফলে কিছুক্ষণের জন্য ব্রিজেট সেন্সলেস অবস্থায় পড়ে থাকে। তখন মনে হচ্ছিল ব্রিজেট হয়তো মারা গেছে, কিন্তু আমরা সবাই জানি এভিল ডেড ইউনিভার্সে ডেডাইটসদের মারা এতটা সহজ নয়। কিছুক্ষণ পরেই ও আবার জাগ্রত হবে। তাই ড্যানি ব্রিজেটের মৃতদেহ বিছানার সাথে বেঁধে রাখে দড়ি দিয়ে, যাতে করে ও আর কোনো ক্ষতি করতে না পারে।
ড্যানি তখন বেথকে সবকিছু খুলে বলতে থাকে যা কিছু হচ্ছে তার জন্য ড্যানি নিজেই দোষী, কারণ সে এই শয়তানি বইটাকে খুলে সেই শয়তানি শক্তিকে মুক্ত করে দিয়েছে। বেথ তখন সিদ্ধান্ত নেয় যে সে বইটা ও রেকর্ডিংগুলো শুনতে চায়, যাতে করে সে কোনো উপায় বের করতে পারে এই শয়তানি শক্তিকে কবজা করার জন্য। যে কথা সেই কাজ। বেথ আত্মরক্ষার জন্য ড্যানিকে একটা চাকু হাতে দিয়ে রুম থেকে বের করে দেয় আর শেষের ডিস্কের রেকর্ডিংগুলো কানে হেডফোন লাগিয়ে শুনতে শুরু করে, যাতে করে এই অভিশপ্ত রেকর্ডিংয়ের আওয়াজ অন্য কেউ শুনতে না পারে আর নতুন করে কোনো শয়তানি শক্তি জাগ্রত না হতে পারে ও কাউকে নতুন করে পজেস না করতে পারে। যাই হোক, বেথ রেকর্ডিংগুলো শুনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। যেমন রেকর্ডিংয়ে একজন প্রিস্ট ফাদার মার্কাস বলছিলেন ন্যাটুরাম ডিমন্টো বইটা ধ্বংস করা অসম্ভব, বইটি খুঁজে পেলেই সাথে সাথে গোপন জায়গায় তালাবদ্ধ করে রাখতে হবে। বইয়ের যে শব্দগুলো আমি উচ্চারণ করেছি তাতে আমি এমন শয়তানি শক্তিকে পুনরুজ্জীবিত করেছি সেটা আমার দুঃস্বপ্ন ও কল্পনার ঊর্ধ্বে ছিল। এই শয়তান প্রথমে মানুষের শরীরকে বশ করে, তারপর ধীরে ধীরে ভেতর থেকে গ্রাস করতে থাকে। আমরা লর্ডের বাণীর মাধ্যমে এই শয়তানি আত্মাকে শরীরের বাইরে বের করতে চেয়েছিলাম, কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হই। সেই সঙ্গে উল্টো ফাদার শানাহানকে সেই শয়তান বশ করে ফেলে। অন্য পাদ্রীরাও আমাদের সাহায্য করতে আসে ঠিকই, কিন্তু সেই শয়তানি শক্তি তাদেরকেও দ্রুত বশ করে ফেলে। রেকর্ডিংয়ে আরও বলে তিনি শয়তান দ্বারা পজেস পাদ্রীদেরকে আগুনে পুড়িয়ে শেষ করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তারপর তিনি সেই পুড়ে যাওয়া দেহগুলো জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। সে ওই দেহগুলো কেটে টুকরো টুকরো করে ফেলে, কিন্তু তাতেও ব্যর্থ হয়। ফাদার আরও বলে এই শয়তানি শক্তি থেকে বাঁচার একটাই উপায় আছে, আর সেটা হলো পালিয়ে এর নাগাল থেকে বাঁচতে হবে। আর এদিকে পজেসড এলি যে দরজার বাইরে দাঁড়ানো ছিল, মিস্টার ফন্ডার বিড়ালের শব্দে হঠাৎ করেই ওর নজর সেই ভেন্টিলেটরের দিকে যায়। এর মাধ্যমে ও ঘরের ভিতরে ঢুকতে পারবে। তারপর ও ভেন্টিলেটরে প্রবেশ করে। অন্যদিকে ব্রিজেট আবারও জাগ্রত হয়ে যায় ও ড্যানির উপর হামলা চালায়। তখন ড্যানির হাতে থাকা চাকুটা ব্রিজেটের পেটে ঢুকিয়ে দিলেও কোনো কাজ হয় না। এক ঝটকায় ব্রিজেট ড্যানিকে রান্নাঘরে এনে চাকু দিয়ে কোপাতে থাকে আর ড্যানির মুখে রক্তবমি করে। এরপর ড্যানি স্প্রে আর আগুনের মাধ্যমে ব্রিজেটকে আগুনে পুড়িয়ে দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হবে না, কারণ এই বিষয়ে সেই রেকর্ডিংয়ে ফাদার উল্লেখ করেছিলেন যে এতে কোনো কাজ হয়নি। তবুও কিছুক্ষণের জন্য ব্রিজেট নিথর হয়ে পড়ে থাকে। এদিকে ড্যানিকেও ব্রিজেট প্রচুর জখম করে আর ইনফেক্টেডও করে দেয়, ফলে ড্যানিও আর বেশিক্ষণ বাঁচবে না, অর্থাৎ শয়তান ওকেও ডেডাইটসে পরিণত করবে। ইতিমধ্যে এলিও বেথের রুমে পৌঁছে যায় ওই ভেন্টিলেটরের সাহায্যে। যখন বেথ রেকর্ডিং শুনছিল, ওকে পিছন থেকে এলি আক্রমণ করে। তখন এলি ডিস্কের উপর আঙ্গুল রেখে ওর মুখ থেকে আওয়াজ বের করে, তোমাকে পুরোপুরি শেষ না করা পর্যন্ত ওই শয়তান তোমার পিছন ছাড়বে না। এদিকে এলির ভেতরে থাকা শয়তান বুঝতে পারে যে বেথ প্রেগনেন্ট, আর এলি বলে বেথ আর তার বেবি দুজনকেই সে গ্রাস করবে। এলি তার ভ্রূণকে ধারালো নখ দিয়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। ঠিক তখনই ক্যাসি বেথের দিকে একটা কেচি এগিয়ে দেয়। বেথ সেটা এলির মুখ ও নাক বরাবর আর পার করে ঢুকিয়ে দেয়, ফলে এলি কিছুক্ষণের জন্য থেমে যায়। এই ঘটনা থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে ডেডাইটসগুলোর মাথার মধ্যে আক্রমণ করলে এরা কিছুক্ষণের জন্য থেমে যায়, যেমনটা আমরা কিছুক্ষণ আগেই ব্রিজেটের সাথেও দেখেছি, এবং এখন এলির সাথেও ঠিক এমনটাই ঘটল। আচ্ছা, যাই হোক, বেথ এখন ক্যাসিকে নিয়ে এই বিল্ডিং থেকে বাইরে বের হওয়ার উপায় খুঁজতে থাকে, কিন্তু না তো লিফট তখন কাজ করছিল, আর এমার্জেন্সি এক্সিট সেটা তো এক প্রকার বন্ধই পড়ে আছে, আর ভূমিকম্পের কারণে সিঁড়িও পুরোপুরি ভেঙে গিয়েছিল। বেথ এমার্জেন্সি এক্সিটের দরজাটা খোলার জন্য মিস্টার ফন্ডা শটগানটা হাতে নেয়। বেথ এমার্জেন্সি এক্সিটের দরজায় শ্যুট করতেই যাবে, তখন আকস্মিকভাবে এলি চলে আসে আর বেথ ও ক্যাসির উপর আক্রমণ করে। তখন সাথে সাথে বেথ এলির উপর গুলি চালায়, যার কারণে এলির পা ও হাত শরীর থেকে ছিন্নভিন্ন হয়ে যায়। এরপরেও এলি ক্যাসিকে বিভিন্ন মিষ্টি মিষ্টি কথা বলে প্রলোভন দেখানোর চেষ্টা করে, কিন্তু ক্যাসি এখন বুঝতে পারে যে এটা ওর মা নয়, ওর মা অনেক আগেই মারা গেছে। তাই ক্যাসি বলে, ইউ আর নট মাই মম এনিমোর, অর্থাৎ তুমি এখন আর আমার মা নও। ঠিক তখনই দেখা যায় এলি ওর প্রতিবেশী যাদেরকে একটু আগেই হত্যা করেছিল তারা সবাই একে একে বেঁচে উঠছে, আর তাদের দেখেই মনে হচ্ছিল তারা সবাই ডেডাইটসে পরিণত হয়েছে। তখন সব ডেডাইটস বারংবার বলতে থাকে, ডেড বাই ডন, নো ওয়ে আউট, অর্থাৎ ভোর হওয়ার আগেই সবার মৃত্যু হবে, কেউ বাঁচতে পারবে না। তখন দেখা যায় ব্রিজেট আর ড্যানি সহ অন্য সব ডেডাইটসগুলো একত্রিত হয়ে এসে এলির পেট চিরে তার মধ্যে এক প্রকার একত্রিত হতে থাকে, আর দেখে মনে হচ্ছিল যে এইসব আলাদা আলাদা বডিগুলো একত্রিত হয়ে একটি একক ভয়ঙ্কর ডেডাইটসে পরিণত হয়েছে, যা পূর্বের চাইতেও আরও বহুগুণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে।
তখন দেখা যায় শয়তানি বইটার মধ্যেও সেই পৃষ্ঠাতে এসেই থেমেছে, যেখানে অনেকগুলো ডেডরাইটস একত্রিত হয়ে একটা একক ক্রিয়েচারে পরিণত হয়। যাই হোক, তখন বেথ আর ক্যাসির সেখান থেকে পলায়ন করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। তারা দৌড়ে গিয়ে লিফটের ভেতরে যায়, কিন্তু লিফটটা বন্ধ হচ্ছিল না, কারণ সেখানে এলির একগোছা চাবি আটকে ছিল। ক্যাসি চালাকি করে সেই চাবিটা সরিয়ে নেওয়ার পর লিফটের দরজাটা বন্ধ হয়ে যায়। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে, তখনই লিফট অন হয়ে যায় আর লিফটের মধ্যে রক্ত ভরতে থাকে। রক্ত ভরতে ভরতে এক পর্যায়ে এমন হয়ে যায় যে বেথ আর ক্যাসি সেই রক্তের মধ্যে ডুবে যাচ্ছিল। আর এদিকে লিফটের উপরের দিক থেকে সেই একত্রিত হওয়া ডেডরাইটস আক্রমণ করার জন্য চেষ্টা করতে থাকে। লিফটের মধ্যে এত রক্ত ভরে যায় যে লিফটের ওজন ধরে রাখতে পারে না, ফলে লিফট একদম নিচের তলায় নেমে যায় ও এক প্রকার বলতে গেলে রক্তের বন্যার মধ্যে বেথ ও ক্যাসি লিফটের বাইরে ছিটকে পড়ে। এরপর ক্যাসি ও বেথ দুজনেই গাড়িতে করে পালানোর চেষ্টা করতে থাকে। ঠিক তখনই বেথ দেখতে পায় এলি ও অন্যান্য ডেডরাইটসগুলো একত্রিত হয়ে এমন একটা ক্রিয়েচারে পরিণত হয়, দেখে মনে হচ্ছিল যেন একটা মাকড়সার আকৃতির দানবীয় শক্তিতে পরিণত হয়েছে। পার্কিং লটের গেট থেকে ক্যাসি ও বেথ বের হওয়ার সময় বেথ গেটের ওপরে চলে যায়, কিন্তু ক্যাসিকে সেই ডেডরাইটস টেনে আবার ভিতরে নিয়ে আসে, যার ফলে পার্কিং গেট ভেঙে বেথকে আবারও পার্কিং লটে ঢুকতে হয় ক্যাসিকে বাঁচানোর জন্য। ডেমনিক এলি ক্যাসিকে চেইনশো দিয়ে মারতেই যাবে, তখনই বেথ ডেমনিক এলির উপর শটগান দিয়ে গুলি করে, ফলে ক্যাসি পালানোর সুযোগ পায়। এরপর ডেমনিক এলির সাথে বেথের বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলে, আর বেথকে পজেসড এলি বিশাল বড় একটা শ্রেডারের মধ্যে পিষে ফেলানোর চেষ্টা করে, কিন্তু সেখানে ক্যাসি বেথকে সাহায্য করে। আর সেই চেইনশো এর সাহায্যে বেথ ডেমনিক এলিকে একদম মাঝ বরাবর কেটে ফেলে আর শ্রেডারের মধ্যে পুরো বডি পিষে একদম ধ্বংস করে দেয়। তখনও ডেমনিক এলি শুধুমাত্র মাথাটা অবশিষ্ট ছিল, তবুও এলি বেথকে অনেক উল্টাপাল্টা গালিগালাজ করতে থাকে, কিন্তু বেথ ওই মাথাটাকেও সেই শ্রেডারের মধ্যে দিয়ে ধ্বংস করে ফেলে। নিজেরই পরিবারের 3জন সদস্যকে এভাবে নির্মমভাবে মেরে ফেলতে কারোরই মন চায় না, কিন্তু বেথের কাছে এছাড়া আর কোনো উপায়ও ছিল না। তাই শয়তানি শক্তির নির্মমতা বন্ধ করার জন্য বেথকে এই পদ্ধতি অবলম্বন করতে হয়, যাতে পুরো শরীর ধ্বংস করা যায়। যাই হোক, এরপর এলির ছোট মেয়ে ক্যাসিকে নিয়ে বেথ ওই রক্তাক্ত অবস্থাতেই সেখান থেকে চলে যায়। এলির মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু শয়তানি শক্তিটা শেষ হয়ে যায়নি, এখনও খুঁজে বেড়াচ্ছে ওর পরবর্তী শিকার। পরের দিন সকালে আমরা শেষ জেসিকাকেই দেখতে পাই, যাকে আমরা মুভির শুরুতে নৃশংসভাবে ওর 2 বন্ধুকে মেরে ফেলতে দেখি। জেসিকা ওই বিল্ডিংয়েরই কোনো একটা তালায় থাকতো, তো জেসিকাও সেই পার্কিং লটেই আসে যেখানে এতক্ষণ এত ভয়ানক নৃশংসতা হয়েছিল। বেসিক্যালি জেসিকা ওর বন্ধু তেরেসার সাথে জেসিকার বয়ফ্রেন্ড ক্যালেবের বাবার ফার্ম হাউসে ওদের ভ্যাকেশনের ব্যাপারে ফোনে কথা বলছিল। তখনই ও নজর যায় পার্কিং লটের একটা সাইডে, যেখানে সারা জায়গাতে শুধু রক্ত আর রক্ত, আর মানুষের শরীরে টুকরো টুকরো অংশ পড়েছিল। এসব রক্ত দেখে জেসিকা প্রচণ্ড ঘাবড়ে যায় আর অনেক ভয় পেয়ে যায়। এলির শরীর নষ্ট হয়ে গেলেও ওই শয়তানি শক্তিটা কিন্তু তখনও মুক্ত ছিল। ওই শয়তানি শক্তিটাকে কিন্তু তখনও বন্দি করা হয়নি। এলিকে যে শয়তানি শক্তিটা পজেস করেছিল, সেই ডিমনটাই সাথে সাথে এসে জেসিকাকে পজেস করে নেয়। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা জেসিকা কেন ওর বন্ধুদের ওভাবে নৃশংসভাবে হত্যা করেছে। তো এই শয়তানি শক্তিটা এখন জেসিকার মধ্যেই রয়েছে। এ থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে এই মুভিটার দ্বিতীয় পার্ট ভবিষ্যতে খুব তাড়াতাড়ি হয়তো আসতে চলেছে, যেখানে আমরা দেখতে পাবো ওই শয়তানি শক্তিটা জেসিকার মাধ্যমে আরও কি কি ক্ষয়ক্ষতি করে আর কত মানুষকে এভাবে নির্মমভাবে মেরে ফেলে। এখানেই এভিল ডেড রাইজ মুভিটা শেষ হয়। যারা ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদু সম্পর্কিত মুভি দেখতে আগ্রহী, তারা আমার এই মুভি এক্সপ্লেনেশনটা গিয়ে এখনই দেখে আসতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। ট্রাস্ট মি, আপনাদের অনেক ভয়ও লাগবে আর মুভি এক্সপ্লেনেশন যথেষ্ট উপভোগ করবেন আশা করি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এও জানাবেন নেক্সট কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান। আজকের মতো গুড বাই, সি ইউ লেটার অন অ্যানাদার ভিডিও।